ক্ষমা কি সত্যিই এত সহজ? মুনিয়া সেদিন অফিসে যাওয়ার জন্য বেরিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সারাটা পথ তার মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরছিল, গুনগুনের বাবার প্রয়োজন, পিয়ার মায়ের প্রয়োজন। জানালার বাইরে তাকিয়েছিল মুনিয়া। শহরের ব্যস্ত রাস্তা, মানুষ ছুটে চলা, গাড়ির হর্ন, সবকিছুই যেন দূরের কোনো পৃথিবীর শব্দ। তার বুকের ভেতরটা ভারী হয়ে আসছিল। শাওনের মা যখন কথাগুলো বলেছিলেন তখনও সে নিজেকে শক্ত করে রেখেছিল, কিন্তু এখন একা হয়ে তার মনে হচ্ছিল এত বছর ধরে যে সত্যটাকে সে সত্য বলে বিশ্বাস করে এসেছে, সে সত্যের ভিতরেও কি তাহলে একটা বড় মিথ্যা লুকিয়েছিল? না। মুনিয়া মাথা নাড়ল, নিজেকেই বলল, না মুনিয়া, দুর্বল হবি না। যে মানুষটা তোকে এতদিন কোনো কথা না বলে ফেলে চলে যেতে পেরেছিল, তার জন্য আবার কেন তোর মন কাঁদবে? কিন্তু মন কি আর কথায় চলে? হঠাৎ করেই তার চোখের সামনে ভেসে উঠল সেই পার্কটা, সন্ধ্যার আগে ম্লান আলো, শাওনের অস্বাভাবিক মুখ, আর সেই কথাটা, মুনিয়া, আমি তোমার থেকে মুক্তি চাই। মুনিয়ার বুকটা কেঁপে উঠল। সে চোখ বন্ধ করলো। সেদিন শাওনকে কোনো প্রশ্ন করেনি, জিজ্ঞেস করেনি কেন, জিজ্ঞেস করেনি কি ভুল করেছে সে। শুধু বলেছিল, কারো মনের উপর জোর করা যায় না। তুমি যদি না চাও, আমি তোমাকে জোর করে ধরে রাখবো না। আজ এত বছর পরে মনে হচ্ছিল, সেদিন যদি সে একবার জোর করে শাওনের হাতটা ধরে বলতো, তুমি সত্যিটা বলো, তাহলে কি তাদের জীবনটা অন্যরকম হতো? রিক্সা হঠাৎ ব্রেক করতেই মুনিয়া বাস্তবে ফিরে এলো। তার চোখের কোণে পানি জমে উঠেছিল। দ্রুত মুখ ফিরিয়ে বাইরে তাকালো সে। না, যা চলে গেছে তা ফিরে আসে না। সন্ধ্যায় অফিস থেকে ফিরতে ফিরতেই বেশ রাত হয়ে গেল। বাড়ির সামনে এসে মুনিয়ার বুকটা ধক করে উঠল। আর সকালবেলায় সে স্পষ্ট করে বলে গিয়েছিল, আমি যেন ফিরে এসে ওদের কাউকে না দেখি। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো সে। তারপর ধীরে ধীরে দরজা খুলল। ভেতরে ঢুকে সে মায়ের দিকে তাকালো। মা রান্নাঘরে দাঁড়িয়েছিলেন। মুনিয়াকে দেখে সে একটু থমকে গেলেন। এসেছিস? হ্যাঁ। হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। মুনিয়া চারদিকে তাকালো। তারপর নিচু গলায় বলল, ওরা কোথায়? মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, চলে গেছে। মুনিয়া মুখটা শক্ত হয়ে গেল। সত্যি? হ্যাঁ। আবার আসবে? মা এবার কোনো উত্তর দিলেন না। মুনিয়া বুঝে গেল মা কিছু একটা লুকাচ্ছেন। মা, আমি তোমাকে একটা কথা বলেছিলাম। মা ধীরে ধীরে তার দিকে ফিরল। জানি। তাহলে? তোর কথা শুনেছি, ওরা চলে গেছে। মুনিয়া আর কিছু বলল না, নিজের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু ঘরে ঢুকে সে থমকে দাঁড়ালো। বিছানার উপর গুনগুন বসে আছে, তার পাশে বসে আছে পিয়া। দুজনের সামনে রং পেন্সিল আর একটা ড্রয়িং খাতা। মুনিয়া অবাক হয়ে গেল। পিয়া? ছোট্ট মেয়েটা মুনিয়াকে দেখে দাঁড়িয়ে গেল। তার চোখে মুখে ভয়। আন্টি? মুনিয়ার মুখটা কঠিন হয়ে গেল। তুমি এখানে? গুনগুন তাড়াতাড়ি বলল, আম্মু, আমি ওকে ডেকেছি। তুমি? হ্যাঁ, ওর সঙ্গে আমি খেলছিলাম। পিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুনিয়া এবার মায়ের দিকে তাকালো। মা দরজার কাছে দাঁড়িয়েছিলেন। আমি তো বলেছিলাম ওদের যেন না রাখো। মা শান্ত গলায় বললেন, পিয়াকে আমি আনিনি। তাহলে? পিয়া আস্তে আস্তে বলল, আমি নিজে এসেছি। মুনিয়া অবাক হয়ে গেল। তুমি একা এসেছো? পিয়া মাথা নাড়ল। দাদু আমাকে নিয়ে এসেছিল। তারপর দাদু বাইরে দাঁড়িয়ে আছে। মুনিয়ার বুকটা কেমন যেন করে উঠল। সে জানালার দিকে তাকিয়ে দেখল দূরে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভবত পিয়ার দাদু। মুনিয়া আবার পিয়ার দিকে তাকালো। কেন এসেছো? ছোট্ট মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, গুনগুন আমার বন্ধু। মুনিয়া কিছু বলল না। পিয়া আবার বলল, আর তুমি আমাকে বলেছিলে তোমাদের বাসায় আসতে। কথাটা শুনে মুনিয়া যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। হ্যাঁ,
পার্কে সেই দিন সেই তো বলেছিল, তুমি আমাদের বাসায় এসো, গুনগুনের সঙ্গে খেলবে। একটা ছোট্ট মেয়ের কাছে সেই কথাটা ছিল প্রতিশ্রুতি, কিন্তু মুনিয়ার কাছে সবকিছুই বদলে গেছে। কারণ সে জানতো না পিয়ার সঙ্গে তার অতীতের এমন সম্পর্ক আছে। গুনগুন মায়ের হাত ধরে বলল, আম্মু, পিয়াকে আমার সঙ্গে থাকবে? মুনিয়া গুনগুনের দিকে তাকালো, তারপর পিয়ার দিকে। পিয়ার চোখে সে অদ্ভুত একটা ভয় দেখল, মা হারানোর একটা শিশুর ভয়, আবার কাউকে হারানোর ভয়। মুনিয়ার বুকটা নরম হয়ে গেল। সে ধীরে ধীরে পিয়ার কাছে এগিয়ে গেল। তোমার ক্ষুধা লেগেছে? পিয়া আস্তে করে মাথা নাড়ল। একটু। মুনিয়া আর কিছু বলতে পারল না। সে পিয়ার মাথায় হাত রাখলো। চলো খেতে বসি। পিয়া হঠাৎ মুনিয়ার হাতটা শক্ত করে ধরে ফেলল। সেই মুহূর্তেই মুনিয়ার বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে গেল। রাতের খাবার শেষে গুনগুন আর পিয়া একই বিছানায় বসে গল্প করছিল। গুনগুন বলল, আমার একটা পুতুল আছে, তোমাকে দেব। পিয়া বলল, সত্যি? হ্যাঁ, কিন্তু তুমি পরে আবার নিয়ে নেবে না তো? গুনগুন অবাক হয়ে বলল, না, আমি তোমার কাছ থেকে জিনিস কেড়ে নেই না। পিয়া চুপ করে গেল। মুনিয়া দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। তার চোখ ভিজে উঠল। এত ছোট একটা মেয়ে, তবুও তার ভেতরে কত ভয়, কত হারানোর গল্প। মুনিয়া ধীরে ধীরে ঘরে ঢুকলো। দুই মেয়েকে বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। গুনগুন বলল, পিয়া আজকে আমার সঙ্গে ঘুমাবে? না মা, পিয়ার দাদু ওকে নিতে আসবে। পিয়া হঠাৎ বলল, আমি যদি আজকে এখানেই থাকি? মুনিয়া চমকে গেল। কেন? এখানে ভালো লাগে? কথাটা খুব সাধারণ, কিন্তু মুনিয়ার বুকের ভিতর কোথাও কি গিয়ে আঘাত করল। সে কিছু বলার আগে বাইরে কলিং বেলের শব্দ হল। মা দরজা খুলতে গেলেন। কিছুক্ষণ পর মায়ের কণ্ঠে শোনা গেল, আসুন। মুনিয়া বুক ধক করে উঠল। সে দরজার দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর যে মানুষটা ঘরের সামনে এসে দাঁড়ালো, তাকে দেখে তার মুখের সমস্ত রং বদলে গেল। শাওন? মুনিয়া দাঁড়িয়ে গেল। আপনি? শাওন শান্ত গলায় বলল, পিয়াকে নিতে এসেছি। পিয়ার দাদু বাইরে দাঁড়িয়ে আছে। আমি শুধু, আপনি ভেতরে আসবেন না। শাওন থেমে গেল। তার চোখে কষ্টের ছাপ। আমি ভেতরে আসতে চাইনি, শুধু পিয়াকে নিতে এসেছি। পিয়া দৌড়ে গিয়ে শাওনের কাছে দাঁড়ালো। বাবা! মুনিয়া যেন পাথর হয়ে গেল। পিয়ার মুখের প্রথমবার সে শব্দটা শুনল, বাবা। শাওন নিচু হয়ে পিয়াকে কোলে তুলে নিল। মুনিয়া চোখ ফিরিয়ে নিল। শাওন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর বলল, ও আজ খুব বেশি খুশি হয়েছে। মুনিয়া ঠান্ডা গলায় বলল, শিশুদের খুশি হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। শাওন মাথা নিচু করল। জানি। তাহলে নিয়ে যান। শাওন আর কিছুই বলল না, কিন্তু চলে যাওয়ার সময় হঠাৎ থেমে গেল। মুনিয়ার দিকে তাকিয়ে বলল, গুনগুন কেমন আছে? মুনিয়ার শরীর কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গেই শাওনের দিকে তাকালো। আপনি গুনগুনের খবর কেন নেবেন? শাওন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কারণ ও অসুস্থ হয়েছিল। আপনি কিভাবে জানলেন? শাওনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি সে কথা শেষ করতে পারব না। মুনিয়া এবার আরো কাছে এগিয়ে এলো। আপনি আমার মেয়ের খবর রাখেন? শাওন চুপ। উত্তর দিন। শাওন আস্তে আস্তে করে বলল, হ্যাঁ। মুনিয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কি বললেন? আমি অনেক দিন ধরে তোমাদের খবর রাখি। মুনিয়ার চোখ রাগে লাল হয়ে গেল। আমার পেছনে লোক লাগিয়েছিলেন? না। তাহলে? শাওন গভীর শ্বাস নিল। 2 বছর আগে আমি তোমাদের প্রথম এই শহরে দেখি। মুনিয়া স্থির হয়ে গেল। কি? তুমি হয়তো আমাকে দেখোনি, কিন্তু আমি দেখেছিলাম। তারপর? তারপর তোমাকে খুঁজেছি। মুনিয়া তীক্ষ্ণ গলায় বলল, আমাকে খুঁজেছেন কেন? শাওনের চোখে পানি চলে এলো। কারণ আমি জানতাম না তুমি। সে থেমে গেল। আমি জানতাম না আমার একটা মেয়ে আছে। ঘরের ভেতরে
যেন হঠাৎ সব শব্দ থেমে গেল। মুনিয়া ধীরে ধীরে বলল, কি বললেন? শাওন এবার গুনগুনের ঘরের দিকে তাকালো, তারপর ফিসফিস করে বলল, গুনগুন কি আমার মেয়ে? মুনিয়ার ভিতরটা কেঁপে উঠল। সে শাওনের দিকে তাকিয়ে রইল। কোনো কথা বের হলো না তার মুখ দিয়ে। শাওন বলল, তোমার মায়ের সঙ্গে দেখা হওয়ার পর আমি সব জেনেছি। মুনিয়া রাগে কাঁপতে লাগলো। তাহলে এতদিন ধরে আপনি জানতেন? না, মাত্র কয়েক সপ্তাহ আগে। আর তারপর থেকেই আমার মেয়ের খবর রাখছেন? আমি শুধু জানতে চেয়েছি ও ভালো আছে কিনা। মুনিয়া হঠাৎ চিৎকার করে উঠল, আপনার কোনো অধিকার নেই। পিয়া ভয় পেয়ে শাওনকে শক্ত করে জড়িয়ে ধরল। শাওন পিয়ার মাথায় হাত রাখল, তারপর শান্ত গলায় বলল, জানি আপনি গুনগুনে বাবা হওয়ার অধিকার অনেক আগেই হারিয়েছেন। হয়তো হয়তো না, হারিয়েছেন। শাওনের চোখ থেকে এবার একটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি শুধু একবার ওকে দেখতে চাই। না মুনিয়া, আমার নাম মুখে নেবেন না। শাওন আর কিছু বলল না। পিয়াকে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে যাওয়ার পর মুনিয়া দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার শরীর কাঁপছিল। মা এসে তার পাশে দাঁড়ালো। মুনিয়া, মা তুমি জানতে? মা চুপ করে রইলেন। তুমি জানতে শাওন গুনগুনের কথা জেনেছে? মা ধীরে ধীরে মাথা নাড়লেন। মুনিয়া চোখ বন্ধ করল। তার মনে হলো সবাই যেন তার কাছ থেকে সত্য লুকিয়ে রেখেছে। প্রথমে শাওন, তারপর শাওনের মা, এবার তার নিজের মা। সে ধীরে ধীরে বলল, আমার জীবনের সব সিদ্ধান্ত কি সবাই নেবে? শুধু আমি জানবো না? মা এগিয়ে এসে মেয়ের হাত ধরলেন। আমি ভেবেছিলাম তুই কষ্ট পাবি। মুনিয়া তিক্ত হাসল। কষ্ট? তারপর নিজের বুকের উপর হাত রেখে বলল, মা এই জায়গাটা এতদিন ধরে যে কষ্ট জমে আছে তার চেয়ে বেশি আর কি কষ্ট পাবো। ঠিক তখনই গুনগুন ঘুম থেকে উঠে দরজার কাছে এসে দাঁড়ালো। আম্মু! মুনিয়া দ্রুত চোখের পানি মুছে ফেলল। কি হয়েছে মা? পিয়া চলে গেছে? হ্যাঁ। ও আবার আসবে? মুনিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, হয়তো আসবে। গুনগুন মায়ের কাছে এসে বলল, ও আসলে আমি ওকে আমার পুতুলটা দেব। মুনিয়া মেয়েকে জড়িয়ে নিল। তার চোখ আবার ভিজে উঠল। সে বুঝতে পারছিল না কি সত্যি শুধু নিজের জন্য বেঁচে আছে, নাকি তার সিদ্ধান্তের সঙ্গে এখন জড়িয়ে গেছে দুইটা ছোট শিশুর ভবিষ্যৎ। একদিকে গুনগুন, অন্যদিকে পিয়া, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যাকে সে ভালোবেসেছিল সবচেয়ে বেশি, আর ঘৃণাও করেছে সবচেয়ে গভীর। পরদিন সকালে মুনিয়া গুনগুনকে স্কুলে নিয়ে যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে হঠাৎ তার চোখ পড়ল একটা গাড়ির দিকে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শাওন। মুনিয়ার মুখ শক্ত হয়ে গেল। সে গুনগুনের হাত ধরে দ্রুত ভেতরে ঢুকে যেতে চাইল, কিন্তু গুনগুন হঠাৎ থেমে গেল। আম্মু, কি হয়েছে? গুনগুন সামনের দিকে তাকিয়ে বলল, ওই আঙ্কেলটা আমাকে কেন দেখছে? মুনিয়া জমে গেল। শাওনের চোখ দুটো তখন শুধু গুনগুনের দিকে। মুনিয়া মেয়ের হাত শক্ত করে ধরল। চলো। গুনগুন আবার বলল, আম্মু, আমি কি ওই আঙ্কেলকে চিনি? মুনিয়া কোনো উত্তর দিল না। সে দ্রুত স্কুলের ভেতরে ঢুকে গেল, কিন্তু পেছন থেকে শাওনের কণ্ঠে ভেসে এলো, মুনিয়া। সে থামল। একদিন সত্যিটা গুনগুনকে জানাতে হবে। মুনিয়ার পা থেমে গেল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়াল। তার চোখে আগুন। কোন সত্য? শাওন কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। মুনিয়া ফোনটা বের করে দেখলো অজানা নম্বর। সে কল রিসিভ করলো। ওপাশ থেকে একজন নারী কণ্ঠ শোনা গেল। আপনি কি মুনিয়া শিকদার? হ্যাঁ বলছি। আমি আপনার সঙ্গে খুব জরুরি কথা বলতে চাই। কে বলছে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সেই কণ্ঠ বলল, আমি কবিতা। মুনিয়ার হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। সে বিস্ময় বলল, কবিতা? হ্যাঁ, কিন্তু আপনি তো। ওপাশ থেকে শান্ত কণ্ঠে উত্তর এলো, আমি মারা যাইনি মুনিয়া। মুনিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
তার চোখ ধীরে ধীরে শাওনের দিকে গেল। শাওনের মুখের রং বদলে গেছে। সে বুঝতে পারছিল এই ফোন কলের কথাও শাওন জানে। ওপাশ থেকে আবার কণ্ঠটা শোনা গেল, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আর সেই কথাগুলো শোনার পর হয়তো তুমি বুঝতে পারবে 7 বছর আগে আসলে কে তোমার জীবনটা ধ্বংস করেছে। মুনিয়ার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে বলল, আপনি কোথায়? ওপাশ থেকে উত্তর এলো, আজ সন্ধ্যায় সেই পুরনো পার্কে। কলটা কেটে গেল। মুনিয়া ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে চোখ তুলল। সামনে দাঁড়িয়ে আছে শাওন। আর 7 বছর আগের মতো তার অতীত আবার তাকে ডেকে নিয়ে যাচ্ছে সেই একই পার্কে। কিন্তু এবার মুনিয়া শুধু শুনবেন, এবার সে সত্যিটা জানবে।